হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টার্ট অ্যাক্সেস। আজ আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডিতে 2018 সালে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা তো জানোই 2018 সালে যে কোশ্চেনগুলো প্রথম দিকে এসেছিল রেলওয়ে গ্রুপ ডিতে সেই কোশ্চেনগুলো কিন্তু লাস্টের দিকে রিপিট হওয়া শুরু করেছিল। তো এবারও কিন্তু সেই একই রকম হবে। 2018 সালে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো কিন্তু এবারও আসার খুবই চান্স রয়েছে। তো তার জন্যই তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। তো দেখো আমাদের সেট থাকবে এরকম, মোটামুটি এই সেটের মতোই সেট থাকবে, মোটামুটি 33টার মতো সেট থাকবে। তো আজকে সেট নাম্বার 1 নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেনে দেখো রয়েছে ভরকে ডিভাইডেড, আয়তন দিয়ে ডিভাইডেড করলে কি পাওয়া যায়, বস্তুর কি পাওয়া যায়। এখানে কিন্তু দেখো রাইট অ্যান্সার কোনটা হবে, বস্তুর ঘনত্ব। কিন্তু ভরকে আয়তন দিয়ে ডিভাইডেড করলে কিন্তু বস্তুর ঘনত্ব পাওয়া যায়। অপশন সি কিন্তু এখানে হচ্ছে কি রাইট অ্যান্সার। আর দেখো এখানে প্রথমেই রয়েছে ভরবেগ। ভরবেগ কি? ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, সেটাকে কি বলা হয়? ভরবেগ। তারপরে দুই রয়েছে দেখো বল। এই বল কি? বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ভরকে যদি ত্বরণ দিয়ে গুণ করা যায় তাহলে কিন্তু সেই বস্তুর কি পাওয়া যাবে? বল পাওয়া যাবে। তো পরবর্তী কোশ্চেন দেখে নেই। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠানটি কোনটি? নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো কোনটি রয়েছে? দেখো প্রথমে রয়েছে রবীন্দ্র বিদ্যালয়, তারপরে রয়েছে জ্ঞানধাম বিদ্যালয়, তারপরে রয়েছে বিশ্বভারতী, তারপরে রয়েছে সেবাগ্রাম। এখানকার মধ্যে দেখো বিশ্বভারতী যে রয়েছে, এই বিশ্বভারতী কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো একটি প্রতিষ্ঠান। অপশন 3 হচ্ছে, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করে কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জন্মগ্রহণ করে 7ই মে 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। আর মৃত্যু হয় তার 7ই আগস্ট তোমাদের 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কিন্তু ছিল ভানু সিংহ, যাকে ভণিতাও বলা হয়। আর তিনি লিখেছিলেন কি? গীতাঞ্জলি লিখেছিলেন 1910 সালে। আর পরবর্তীকালে এই গীতাঞ্জলির জন্য কি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেই। যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থাটি হবে? অর্থাৎ নিম্নলিখিত অবস্থাগুলির মধ্যে কোনটি হবে? এখানে কিন্তু দেখো রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ জলের স্তর আগের মতোই কিন্তু থাকবে, জলের স্তরে কোনো পরিবর্তন হবে না। এটাই হবে কি এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে সৌর প্যানেলে কোন ধাতুগুলি ব্যবহৃত হয়? অর্থাৎ এই যে সৌর প্যানেল রয়েছে, এই সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহার করে এই সৌর প্যানেলটাকে বানানো হয়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি হচ্ছে এখানে কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ সিলিকন দিয়ে কিন্তু এই আমাদের সৌর প্যানেল তৈরি করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? নিম্নলিখিত পরিবর্তনগুলির মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? তো দেখো আগে আমরা পরিবর্তনগুলো দেখে নিই। ভৌত পরিবর্তন কাকে বলে আর রাসায়নিক পরিবর্তন কাকে বলে সেটা দেখে নিই। ভৌত পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনে আগের যে পদার্থটি রয়েছে সেই পদার্থটি পুনরায় পাওয়া সম্ভব, তাকেই বলা হয় কি ভৌত পরিবর্তন। যে ভৌত পরিবর্তন এমন পরিবর্তন হবে যে আগের যে পদার্থটি ছিল সেই পদার্থটি আরও পুনরায় পাওয়া সম্ভব হবে সেই রকম। আর এই ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু অভ্যন্তরীণ যে গঠন তার কোনো পরিবর্তন ঘটে না, সেটা অপরিবর্তিত থেকে যায়। আর রাসায়নিক পরিবর্তনে কি হয়? যে পরিবর্তনের ঘটে গেলে আমাদের নতুন একটা পদার্থ তৈরি হয়, তাকে আর কি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তাকেই কিন্তু বলা হয় কি রাসায়নিক পরিবর্তন। আর এই রাসায়নিক পরিবর্তন যখন ঘটে সেক্ষেত্রে কিন্তু পদার্থের অভ্যন্তরীণ যে পরিবর্তন সেটা কিন্তু ঘটে থাকে। তো দেখো এখানে বলা আছে দুধে দইয়ে রূপান্তর, দুধের দইয়ে রূপান্তর। এই দুধ যদি দইয়ে রূপান্তর হয় সেটাকে আর পুনরায় আমাদের দুধে পরিণত করা যায় না, তার জন্য এটা কী হবে? রাসায়নিক পরিবর্তন। তারপরে দেখো রয়েছে লোহার মরিচা পড়া। লোহা যদি মরিচা পড়ে সেটাকে আবার পুনরায় আগের মতো লোহায় রূপান্তর করা যায় না, তার জন্য এটাকে বলা হচ্ছে কি একটি রাসায়নিক পরিবর্তন। তারপরে দেখো রয়েছে আমাদের দেহে খাদ্যের হজম। আমাদের দেহে যে খাদ্যটা হজম হয়ে যায় যখন, পুনরায় আগের খাদ্যের মতো তৈরি করা কিন্তু সম্ভব নয়, তার জন্য এটাকেও বলা হয় কি রাসায়নিক পরিবর্তন। আর সবার উপরে দেখো রয়েছে অপশন এতে জলের জলীয় বাষ্পে রূপান্তর। অর্থাৎ জল যখন জলীয় বাষ্পে রূপান্তর হয় সেটাকে কিন্তু আবার জলে পরিণত করা যায়। কারণ কি হয়, আমাদের যখন ভূপৃষ্ঠ থেকে জলগুলো জলীয় বাষ্প রূপে উপরে উঠে গিয়ে মেঘ হয়ে তারপরে কি হয়, সেটা কিন্তু আবার শীতল হয়ে ভারী হয়ে তারপরে কিন্তু আবার বৃষ্টির রূপে মাটিতে পড়ে, অর্থাৎ জল হয়ে বা মাটিতে পড়ে। এটা কিন্তু ধরো পুনরায় কিন্তু জলে রূপান্তর করা সম্ভব হচ্ছে, তার জন্য এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয় ভৌত পরিবর্তন। আমরা দেখলাম যে ভৌত পরিবর্তনে কি হয়, পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তার বাহ্যিক পরিবর্তন হয় কিন্তু অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হয় না। এটি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশন এ। তো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনগুলো একটু দেখে নেই আমরা।
তো দেখো এখানে ভৌত পরিবর্তন কী কী রয়েছে, জলকে বরফে পরিণত করা হচ্ছে ভৌত পরিবর্তন, তারপরে জল চিনি দ্রবীভূত করা এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন, তারপরে দেখো রয়েছে কর্পূরকে সামান্য উত্তপ্ত করা এটা হচ্ছে ভৌত পরিবর্তন, তারপরে জল ফুটে বাষ্প হওয়া হচ্ছে ভৌত পরিবর্তন, তারপরে দেখো রয়েছে লোহার চুম্বকে পরিবর্তন যেটা হচ্ছে এটাও কিন্তু হচ্ছে একটা ভৌত পরিবর্তন, প্লাটিনাম তারকে তাপ প্রয়োগ করলে এটা একটা ভৌত পরিবর্তন হয়ে থাকে। তারপরে দেখো এইদিকে ডান দিকে রয়েছে রাসায়নিক পরিবর্তনগুলি, সেখানে বলা হয়েছে এক টুকরো চুনকে জলে নিক্ষেপ করা হলে কি হবে, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়ে যাবে, আর এক টুকরো সোডিয়াম জলে যোগ করলে কি হবে, এটাও রাসায়নিক পরিবর্তন। তারপরে চারে রয়েছে একটি তামার তারকে দহন করা হলে সেটা কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়ে থাকে। তারপর হচ্ছে এক টুকরো ম্যাগনেসিয়াম ফিতেকে বায়ুতে দহন করা হলে এটা কিন্তু হয় রাসায়নিক পরিবর্তন, কারণ এটাকে পুনরায় আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। তারপরে রয়েছে চুনাপাথরকে উত্তপ্ত করা, তার উপরে রয়েছে দেখো আর্দ্র আবহাওয়ায় এক টুকরো লোহাকে কিছুক্ষণ রাখা হলে সেটা কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়ে থাকে। কেরোসিনের দহন হলে সেটাকে আবার ফিরিয়ে আনা যায় না, কেরোসিনে রূপান্তর করা যায় না, তার জন্য এটাকে বলা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। তারপরে রয়েছে ফটোগ্রাফিক প্লেটে আলো ফেলা হয়, এটার কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়ে থাকে এটাও। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে রক্তনালীর লাল যোগকলা কোনটি, অর্থাৎ রক্তনালীর মধ্যে এখানকার মধ্যে লাল যোগকলা কোনটি রয়েছে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন তোমাদের বি, অর্থাৎ রক্ত কিন্তু হচ্ছে একটি কি লাল যোগকলা। তো দেখো রক্ত আমরা কি জানি, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোগকলা, আর এই রক্ত প্রধানত আমাদের দেহে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য যে বজ্র পদার্থগুলো রয়েছে সেই বজ্র পদার্থগুলোকে কিন্তু পরিবাহিত করে। আর রক্ত হলো আমাদের দেহের জ্বালানি স্বরূপ কাজ করে এই রক্ত। আর মানব দেহের মোট যে ওজন রয়েছে সেই ওজনের 7 ভাগ অর্থাৎ 7% কিন্তু রয়েছে কি রক্ত। আর এর গড় মানব দেহে যদি একটু গড় পরিমাণ ধরি তাহলে 5 থেকে 6 লিটার আমাদের রক্ত রয়েছে। আর রক্তের পিএইচের উপর নির্ভর করে এটা কিন্তু সামান্য ক্ষারীয় রয়েছে, কেন, কারণ 7-এর উপরে যদি পিএইচ থাকে তাহলে কি হয়, সেটা ক্ষারীয় হয়। আর আমাদের রক্তের পিএইচ রয়েছে 7.35 থেকে 7.45, তার জন্য এটা ক্ষারীয় বলা হচ্ছে। আর মানুষের রক্তের তাপমাত্রা গড়ে কিন্তু 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে সেটা তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা যেটা রয়েছে সেই জাদুগুদা কোথায় অবস্থিত, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু এই তোমাদের ইউরেনিয়াম খনিটি রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, পরবর্তী কোশ্চেনই রয়েছে নিম্নলিখিত প্রিন্সিপালগুলোর মধ্যে অর্থাৎ নিম্নলিখিত নীতিগুলির মধ্যে কোনটির উপর মহাকাশে একটি রকেট কাজ করে, অর্থাৎ মহাকাশে যে রকেট রয়েছে সেই মহাকাশে যখন রকেট ওঠে তখন এটা কি কাজ করে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ প্রিন্সিপাল যে রয়েছে এর উপর নির্ভর করে কিন্তু এই রকেট উপরে উঠে যায়। আর এর উপর নির্ভর করে রকেট যেমন উপরে ওঠে তেমন জেট বিমান যে রয়েছে জেট বিমানও কিন্তু আমাদের এই ভরবেগের সংরক্ষণ প্রিন্সিপালের উপর নির্ভর করেই উপরে উঠে থাকে। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, পরবর্তী কোশ্চেনে 1946-এ ভারতের সংবিধান রচনা করা হয়েছিল কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠিত করে ড্যাশের দ্বারা, অর্থাৎ কিসের দ্বারা আমাদের এই 1946 সালে ভারতের সংবিধান রচনা করা হয়েছিল। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ ক্যাবিনেট মিশন প্ল্যান যে রয়েছে এই ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারাই কিন্তু এটি করা হয়। তো আমরা দেখে নিই একটি ক্যাবিনেট মিশন প্ল্যান সম্পর্কে। দেখো 1946 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতে একটি কী করে ক্যাবিনেট মিশন প্রেরণ করে। আর এই মিশনের সদস্য ছিলেন কে, এভি আলেকজান্ডার, তারপরে প্যাথিক লরেন্স, তারপরে হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস। আর এই মিশনের উদ্দেশ্য ছিল ভারতের শাসনভার ব্রিটিশ রাজশক্তির হাত থেকে কী করবে, ভারতীয় যে নেতৃবর্গ রয়েছে তাদের হাতে তুলে দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য। আর এই মিশন কিন্তু সংবিধানের যে রূপরেখা সেই রূপরেখা নিয়েও কিন্তু আলোচনা করেছিল এই মিশনে, এবং সংবিধানের যে খসড়া কমিটি ছিল সেই সংবিধানের খসড়া কমিটি স্থাপনের জন্য কিন্তু প্রাথমিক কয়েকটি নির্দেশিকা চূড়ান্ত করা হয় কিন্তু এর মাধ্যমেই। তারপর 1946 সালের 9 ডিসেম্বর ভারতের গণপরিষদ প্রথম সভা অনুষ্ঠিত হয়। আর এইখানেই তারা এই গণপরিষদ গঠনে কিন্তু ভূমিকা পালন করেছিল হচ্ছে আমাদের এই ক্যাবিনেট মিশন। আর এবং এই দিনেই সংবিধান রচনার কাজও শুরু করে, আমাদের এই সংবিধান রচনার কাজ শুরু হয় 1946 সালে এই আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা। তার পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, পরবর্তী কোশ্চেনে রয়েছে বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর ড্যাশ অবস্থার কথা বলেছেন, অর্থাৎ কয় ধরনের অবস্থার কথা বলেছেন। এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ 5 ধরনের অবস্থার কথা কিন্তু বলেছেন, অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে, অর্থাৎ একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে কী থাকে। দেখো
অনিষিক্ত মানব ডিম্বাণুতে কী থাকে, একটি দেহে অর্থাৎ কোনো নারীদের যে ডিম্বাণু রয়েছে সেখানে কিন্তু এক্স ক্রোমোজোম থাকে, আর পুরুষের যে স্পার্ম রয়েছে সেখানে কিন্তু এক্স ক্রোমোজোমও থাকতে পারে, আবার ওয়াই ক্রোমোজোমও থাকতে পারে। তো দেখো মানুষের যে অনিষিক্ত মানব ডিম্বাণু সেখানে কিন্তু এক্স ক্রোমোজোম থাকে। তো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ একটি এক্স ক্রোমোজোম হবে এখানে রাইট অ্যান্সার। আর দেখো মানব দেহের সবচেয়ে বড় কোষ হলো কিন্তু এই তোমার ডিম্বাণু, বা যেটাকে বলা হয় ওভাম। এই ওভাম বা ডিম্বাণু কিন্তু হচ্ছে মানব দেহের সবচেয়ে একটি বড় কোষ, আর যা কি খালি চোখে দেখা যায়। এই এমন একটি কোষ রয়েছে এটি খালি চোখে দেখা যায়। ওভাম কিন্তু 0.12 মিলিমিটার আকারের হয়ে থাকে। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়, অর্থাৎ ক্ষারকের ক্ষেত্রে কোনটি সত্য নয়। তো দেখো এখানে আমরা প্রথমেই দেখব যে ক্ষারকের ক্ষেত্রে কোনটি সত্য নয় বলেছে। প্রথমে বলা রয়েছে লাল লিটমাসকে নীল করে। তো দেখো ক্ষারকের জলীয় দ্রবণে কি হয়, নির্দেশকের বর্ণ পরিবর্তন করে, যেমন ক্ষারকের জলীয় দ্রবণ লাল লিটমাসকে কি করে, নীল করে। ফেনোলফথেরিন যেটা রয়েছে সেটি কিন্তু গোলাপি বর্ণটাকে গোলাপি করে, আর যেটা মিথাইল রেওয়ানিস রয়েছে সেটি কিন্তু আমাদের এই লাল বর্ণকে কিন্তু কি করে থাকে, লাল বর্ণকে কিন্তু হলুদ করে থাকে। তাহলে দেখো এখানে প্রথম অপশনটি ঠিক রয়েছে, লাল লিটমাসকে নীল করাটা ঠিক রয়েছে। কারণ হচ্ছে কি, আমাদের যে ক্ষারকের জলীয় দ্রবণ সেটা কি করে, আমাদের যে লাল লিটমাস সেটাকে কিন্তু নীল করে থাকে। তারপরে দেখো রয়েছে জলে যে দ্রাব্যগুলি জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে কিন্তু OH মাইনাস আয়ন উৎপন্ন করে থাকে। যেমন জলীয় দ্রবণে NaOH যে রয়েছে সেটি বিয়োজিত হয়ে কি হয়, অ্যানায়ন রূপে OH মাইনাস আয়ন উৎপন্ন করে থাকে। তাই এখানে বিতে রয়েছে দেখো জলীয় মাধ্যমে বা গলিত অবস্থায় OH মাইনাস সরবরাহ করে, এটা কিন্তু ঠিক রয়েছে। তারপরে দেখো রয়েছে নীল লিটমাসকে লাল করে। দেখো এইটি কিন্তু ভুল, কারণ নীল লিটমাসকে লাল করে না, এটা কি লাল লিটমাসকে নীল করে। নীল লিটমাস কিন্তু লাল হয় অ্যাসিডের সংস্পর্শে আসলে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু এটি ঠিক, কারণ অ্যাসিডের ফলে কিন্তু নীল লিটমাস কী হয়ে থাকে, লাল হয়ে থাকে। আর এই যে লিটমাস রয়েছে সেই ক্ষারকের ক্ষেত্রে কিন্তু এই যে এটি কিন্তু কি হয়, স্বাদের তেতো হয়ে থাকে, এটা কিন্তু ঠিক। তাহলে এখানে কিন্তু ঠিক নয় কোনটি, সত্য নয় কোনটি, এখানে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু, অর্থাৎ সবচেয়ে নমনীয় ধাতু কোনটি। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি, অর্থাৎ সোনা কিন্তু হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। আর দেখো তামা, রূপা, তারপরে সোনা, এদেরকে কি বলা হয়, মুদ্রা ধাতুও কিন্তু বলা হয়। প্রথমে দেখো রয়েছে রূপা, তারপরে সোনা, তারপরে কপার যেটি হচ্ছে তামা, এই তিনটি কিন্তু হচ্ছে কি মুদ্রা ধাতু। আর এই কপার হচ্ছে এই অপশন 3তে যেটা রয়েছে, সেই কপার কিন্তু হচ্ছে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু। এই অ্যালুমিনিয়াম কিন্তু ভূপৃষ্ঠে সর্বাধিক রয়েছে। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে জাতীয় পেনশন প্রকল্পতে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স হলো, অর্থাৎ জাতীয় পেনশন প্রকল্পে যোগ দেওয়ার জন্য সর্বোচ্চ বয়স কত প্রয়োজন। এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ 65 বছর বয়স কিন্তু প্রয়োজন। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে নিম্নোক্ত তার বিভিন্ন মাধ্যমে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের গতিবেগ সম্পর্কিত কোন বিবৃতিটি বা কোন বিবৃতিগুলি সত্য বা মিথ্যা। দেখো প্রথমেই বলা রয়েছে 1 নম্বর বিবৃতিতে বলা রয়েছে অক্সিজেন গ্যাসে শব্দের গতিবেগ 316 মিটার পার মিনিট। তারপর দেখো বলা রয়েছে জলে শব্দের গতিবেগ হলো কি 1498 মিটার পার মিনিট। তো প্রথমেই শব্দ সম্পর্কে যাই। শব্দ আমরা জানি কি, শব্দ কিন্তু শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না। শব্দ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না বলেই কিন্তু সূর্য ও পৃথিবীর মধ্যে কোনো জড় মাধ্যম না থাকার কারণেই কিন্তু সূর্যে সর্বদা কি প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে, কিংবা চাঁদ বা অন্যান্য গ্রহে কিন্তু বিস্ফোরণ হচ্ছে। আর এই আওয়াজটা কিন্তু আমাদের এখানে আমরা পাই না। এই মূল কারণ হচ্ছে আমাদের এই শূন্য মাধ্যম দিয়ে শব্দ আসতে পারে না বলেই। আর চাঁদে আমাদের কিন্তু কোনো বায়ু মাধ্যম নেই, আর চাঁদে এই বায়ু মাধ্যম না থাকার কারণেই বা কোনো বাতাস না থাকার কারণেই কিন্তু চাঁদে কি পাশাপাশি দাঁড়িয়ে যদি কেউ একজন লোক আর একজনের পাশাপাশি দাঁড়িয়ে যদি চিৎকারও করে তাও কিন্তু শোনা যায় না, এর কারণেই কিন্তু শোনা যায় না। দেখো আর সব মাধ্যমেই কিন্তু শব্দের বেগ সমান থাকে না, কোথাও বেশি কোথাও কম রয়েছে। যেমন হচ্ছে স্থির এবং শুষ্ক বাতাসে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি শব্দের বেগ আমরা ধরি তাহলে কিন্তু এটা 332 মিটার পার সেকেন্ড রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে 316। তো এটা দেখে নিই একটু, আমাদের বায়ুর বা গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য কিন্তু শব্দের বেগ সেকেন্ডে প্রায় 16 সেমি করে বেড়ে যায়। তো দেখো এখানে রয়েছে 316, আর আমরা জানলাম কি যে স্থির বা শুষ্ক বাতাসে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে কত হয় আমাদের শব্দের বেগ হয় 332 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে বলা রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়,
তাহলে আমাদের প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য কিন্তু কি হয়, আমাদের সেকেন্ডে প্রায় 21 সেমি কিন্তু আমাদের শব্দের বেগটা বেড়ে যায়। তো এই 21 সেমি করে বেড়ে গেলে কিন্তু আমাদের তাও কিন্তু এই 300 আমাদের 32 রয়েছে, তার থেকে আরও বেশি হচ্ছে আমাদের শব্দের বেগ। কিন্তু এই অক্সিজেনের মাধ্যমে যে শব্দের গতিবেগ রয়েছে তোমার 317, দেখো আরও যদি 21 সেমি করে বাড়ানো যায় তবু কিন্তু আমাদের এই যে 317 রয়েছে, 317 থেকে আরও বেশি হবে আমাদের শব্দের বেগটা। এখানে কিন্তু দেওয়া রয়েছে 316, এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে না। পরে রয়েছে দেখো জলে শব্দের গতিবেগ। জলে কিন্তু শব্দের গতিবেগ কত রয়েছে, জলে কিন্তু শব্দের গতিবেগ রয়েছে তোমার 1436 মিটার পার সেকেন্ড। তাহলে এটাও কিন্তু রাইট হচ্ছে না। তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি, অর্থাৎ এ অথবা বি কোনোটাই সত্য নয়, এখানে কিন্তু এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো কার্বন ডাইঅক্সাইডের শব্দের বেগ কত রয়েছে 237, আর হাইড্রোজেনের শব্দের বেগ রয়েছে 1285, আর কপারে রয়েছে 3970, তারপরে স্টিলে রয়েছে তোমার 4700 অর্থাৎ 4700 থেকে 5200 পর্যন্ত, আর কাচে রয়েছে এটা 4000 থেকে 5000 পর্যন্ত এই শব্দের বেগটি। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে আর একটা, এই কোশ্চেন এসেছে দেখো চাপ সমান সমান কী হবে, কোনটাকে কী করলে চাপ পাওয়া যাবে। দেখো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, অর্থাৎ ঘাতকে যদি আয়তন দ্বারা আমরা ভাগ করে থাকি তাহলে কিন্তু আমরা চাপটা পাবো। অর্থাৎ কোনো বস্তুর চাপ, কতটা চাপ প্রয়োগ করা হচ্ছে কোথাও, সেটা কিন্তু ঘাতকে যদি আয়তন দিয়ে ভাগ করা যায় বস্তুর আয়তন দিয়ে, তাহলে কিন্তু আমরা এই চাপ পেয়ে থাকি। তো তোমরা একটু দেখে নাও যে ঘাত কি। আসলে ঘাত হচ্ছে কি কোনো তলের যে সমগ্র ক্ষেত্রফল রয়েছে তার উপর যদি কোনো ব্যক্তি বা বস্তু মোট যে বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে কি ঘাত। আর এই যে যেমন মনে করো কোনো একটি পাত্রে যদি তরল পদার্থ রাখা হয়, সেই পাত্রের তরল সমগ্র ক্ষেত্রফলের তরল যে রয়েছে সেই তরল পদার্থগুলো কি হয়, তার ওজনজনিত যে বল থাকে বা প্রযুক্ত বল থাকে ওজনজনিত, সেই বলটা কিন্তু তরলের ঘাত রূপে প্রকাশ করা হয়। তো এখানে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটি হলো 80 ডিগ্রি, তাহলে আপতনের কোণটি হলো, অর্থাৎ দেখো আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মাঝখানের কোণ বলেছে 80 ডিগ্রি। তো আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মিটা একটু দেখে নিই। দেখো আপতিত রশ্মি ও প্রতিফলিত যে রশ্মি রয়েছে এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, আর এই দিকে রয়েছে দেখো প্রতিফলিত রশ্মি। আর এখানে বলা হয়েছে আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী স্থানে এখানে যে কোণটা সৃষ্টি হয়েছে এই কোণটার মান কত, এই কোণটার মান কিন্তু হচ্ছে 80 ডিগ্রি। তাহলে দেখো এই যে অভিলম্ব রয়েছে, এই অভিলম্ব থেকে আপতিত রশ্মি পর্যন্ত যে কোণটা রয়েছে সেটাকে কিন্তু বলা হয় আপতন কোণ। আর তোমার অবিলম্ব থেকে প্রতিফলিত রশ্মি পর্যন্ত যে কোণটা রয়েছে সেটাকে বলা হয় প্রতিফলিত কোণ। তো দেখো আপতিত কোণ আর প্রতিফলিত কোণ কিন্তু সমান হয়, এটা তোমরা মনে রাখবে। যেমন এখানে দেওয়া রয়েছে আপতন কোণ সমান সমান দেখো প্রতিফলিত কোণ, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে। তো এখানে বলা রয়েছে কি দুটি কোণ মিলে দেখো এই পুরোটার মান কত দেওয়া রয়েছে, আপতন কোণ এবং প্রতিফলিত কোণের রশ্মির মধ্যে মান কত রয়েছে, এটা 80 ডিগ্রি রয়েছে। তাহলে দেখো একটার মান কত হবে, অর্থাৎ এখান থেকে এটার যা মান রয়েছে এখান থেকে এটা একই হবে। তাহলে এই যে 80 ডিগ্রি রয়েছে, 80 ডিগ্রিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু যে কোনো একটা কোণের মান আমরা পেয়ে যাব। তাহলে 80কে 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা কি 40, তাহলে 40 ডিগ্রি কিন্তু এখানে হয়ে যাবে কি রাইট অ্যান্সার, অর্থাৎ এখানে আপতন কোণের মান কিন্তু হচ্ছে 40 ডিগ্রি। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তার ত্বরণ কী হয়। তো মনে করো একটি গাড়ি রয়েছে, এই গাড়ি প্রথমে চলা শুরু করার সময় কি হয়, গাড়িটা ধীরে ধীরে তার গতিবেগটা বাড়াতে শুরু করে। এই যে গতিবেগ বাড়াতে শুরু করে, এই গতিবেগ বাড়ানোর সময় তার পার সেকেন্ডে যে গতিবেগটা বাড়ছে সেটাকে কিন্তু বলা হয় ত্বরণ। আর অপরদিকে যখন গাড়িটাকে থামানোর চেষ্টা করবে, ব্রেক করবে, তারপরে ধীরে ধীরে থামতে থাকবে, তখন কিন্তু ধীরে ধীরে যখন গতিটা কমতে থাকে সেটাকে কিন্তু পার সেকেন্ডে যে গতি কমে সেটাকে কিন্তু বলা হয় মন্দন। তো এই যে ত্বরণ রয়েছে, যখন একটি বস্তু অভিন্ন গতির সঙ্গে চলন্ত অবস্থা থাকবে, মানে তার গতিটা সমান থাকবে, যখন মনে করো গাড়িটা 60-এ চলছে তাহলে 60-এই চলতে থাকবে, 60 কিমি গতিবেগেই চলতে থাকবে, তখন কিন্তু কী হবে, ত্বরণ তার কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কারণ তো দেখো এখানে গাড়ির গতিবেগ বাড়ছেও না কমছেও না, একই থাকছে, তার জন্য কিন্তু তার ত্বরণ শূন্য হয়ে যাবে। অপশন এ হবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন নিম্নলিখিতটির সেটির সঙ্গে তোমার সাদৃশ্য হয়, অর্থাৎ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সঙ্গে সাদৃশ্য হয়। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ক্ষারীয় ধাতু। অপশন ডি কিন্তু এখানে হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে ড্যাশ হলো তোমার অ্যাসকারিসের সাধারণ নাম, অর্থাৎ অ্যাসকারিসের সাধারণ নাম কোনটি। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ গোলকৃমি কিন্তু এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তো দেখো এটি কিন্তু নিমেটোডা পর্বের সদস্যদের সাধারণ নাম হলেও মানুষের যে তোমার অন্ত্রবাসী রয়েছে অ্যাসকেরিস, এই অ্যাসকেরিস কৃমিকেই কিন্তু বোঝায়।
এই অ্যাসকেরিস কৃমিকে কী বলা হয়? গোলকৃমি বলা হয়। এই অ্যাসকেরিস কৃমি যে রয়েছে সেটিকে কিন্তু সাধারণ নাম রয়েছে কি? গোলকৃমি। আর এটা আরেকটা নাম রয়েছে যেটা একটু আগে বললাম, সেটা হচ্ছে নেমাটোডা। এটি কিন্তু হচ্ছে এর আরেকটি নাম রয়েছে। তারপরে দেখো রয়েছে কেঁচো। কেঁচো কিন্তু হচ্ছে এনিলিডা পর্বের অলিগোকিট যে রয়েছে সেই অলিগোকিটের উপশ্রেণীর মধ্যে কিন্তু যারা দীর্ঘদেহী রয়েছে তাদেরকে কিন্তু আমাদের কেঁচো বলা হয়। তো পরবর্তী কোশ্চেন দেখে নেই। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত, অর্থাৎ নৈনিতাল ঝিল কোন রাজ্যে রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশন সি, অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু এই নৈনিতাল ঝিল রয়েছে। আর এখানে আরও কয়েকটি ঝিল রয়েছে, যেমন হচ্ছে সাততাল ঝিল, তারপর হচ্ছে ভীমতাল ঝিল, এগুলো কিন্তু এই উত্তরাখণ্ডেই রয়েছে। তারপরে কোশ্চেন দেখো, নিবেশিত মরস্ট্রেম পাওয়া যায়, অর্থাৎ নিবেশিত মরস্ট্রেম কোথায় পাওয়া যায়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ পাতার নিচে কিন্তু এটি পাওয়া যায়। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো, তো দেখো এখানে লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে না পরবর্তী কোশ্চেনটাতে। এখানে দেখো, এখানে এই যে বলা রয়েছে এখানে কি, যেখানে দেখান যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশি মৌলিক হয়, এটা এখানে দেখাতে বলেছে। এখানে দেখো একটা শূন্যস্থান রয়েছে, তাহলে এখানে কে দেখান এটি? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ম্যান্ডেলিভ। ম্যান্ডেলিভ কিন্তু এটি দেখিয়ে থাকে যে ইনি দেখান যে একটি মৌলের যে পারমাণবিক সংখ্যা রয়েছে, পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক কি বেশি মৌলিক হয়, এটা কিন্তু তিনি দেখিয়েছেন। আর দেখো ম্যান্ডেলিভ সম্পর্কে একটু জেনে নেই। 1869 খ্রিস্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী যে ম্যান্ডেলিভ ছিল, এই ম্যান্ডেলিভ এবং পৃথকভাবে তার জার্মান বিজ্ঞানী লোথার, এই দুজনেই কিন্তু মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে প্রায় একই সময়ে পর্যায়সূত্র কিন্তু প্রকাশ করেন। আর বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি এদের পারমাণবিক ভর বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আর একেই কি বলা হয়? একেই বলা হয় ম্যান্ডেলিভের পর্যায় সূত্র। তো পরবর্তী কোশ্চেন দেখে নেই। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি, অর্থাৎ হিমাচল প্রদেশের মধ্যে দ্বিতীয় রাজধানী কোনটি? এখানে আমরা সবাই জানি যে হিমাচল প্রদেশের দুটো রাজধানী রয়েছে, আর জম্মু কাশ্মীরের দুটো রাজধানী ছিল, সেটা হচ্ছে শ্রীনগর একটি, আর একটা হচ্ছে জম্মু। শ্রীনগর ছিল গ্রীষ্মকালীন, আর একটা জম্মু ছিল কি শীতকালীন রাজধানী। আর যেটা তোমাদের হিমাচল প্রদেশের রয়েছে, হিমাচল প্রদেশের কিন্তু গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে সিমলা, আর শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে ট্রিপ অ্যাডভাইসার ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডে টপ 10 যে মার্ক রয়েছে তার মধ্যে বিশ্বে পঞ্চম স্থান অধিকার করেছে কোনটি? বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে কোনটি? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তাজমহল যে রয়েছে, এই তাজমহল, ভারতের যে তাজমহল রয়েছে আগ্রায়, এই আগ্রার তাজমহল কিন্তু বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে ছিল ট্রিপ অ্যাডভাইসার ট্রাভেলার্স চয়েসের অ্যাওয়ার্ডের ক্ষেত্রে। তো অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।